হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সিজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? কি অংশীদারি কারবার। আজকে তার লেকচার নাম্বার 4 কি করাচ্ছিলাম? কষে দেখি 14টা করেছিলাম, ঠিক আছে। আগের দিন আমার একটা অঙ্ক বাকি থেকে গেছিলো, কি পুনরুদ্ধারের অঙ্কটা। আজকের আমাদের কি মেন ইন্টেনশন? আজকের আমাদের মেন করার কথা এমসিকিউ অ্যান্ড এসএকিউ। আমরা অংশীদারি কারবারের আজকের আমরা এমসিকিউ আর এসএকিউ মেন আমরা এটা রাখার চেষ্টা করব। আমরা জানি আগের দিন ক্লাসটা একটু বড় হয়ে গেছিলো, তাই জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি। কি আজকের আমি অতটা টানার চেষ্টা করব না, চাইবো যে একটু কম সময়ের মধ্যেই আমি শেষ করব ভিডিওটা, ঠিক আছে। আর একটা কথা যেটা আমার প্রত্যেক ক্লাসের প্রথমে আমি বলি, কি সবাই একটা জলের বোতল আর একটা পারলে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বসো, আর মাথাটা ঠান্ডা করে খালি কথার অর্থ কি, মাথায় যেন অন্য কিছু না ঘুরতে থাকে। আগের দিন এই শর্টস দেখেছিলাম, আমার আগের সাথে এর সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কার সাথে আমি বলছি না, ঠিক আছে। তো চলো আজকে শুরু করি, মাথা ঠান্ডা রেখে একদম ভালো করে জোশ নিয়ে, ঠিক আছে। চলো আজকের আমি কি কোষে দেখি এই পুনরুদ্ধারের অঙ্কটা দিয়ে আজকে শুরু করব। চলো দেখি অঙ্কটা আমি একবার পড়ছি, দেখো সবাই একসাথে পড়বো, ঠিক আছে। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই সত্ত্বে শুরু করে যে কারবার কি শোনো, সত্যগুলো বলে দিয়েছে। কি এটা ভালো কাজ করেছে যে কি একটা ব্যবসা যদি ভালো করতে চাও, তা সেটা সবচেয়ে আগে কী করা উচিত? আমাদের সবচেয়ে আগে সত্যগুলো বলে দেওয়ানো উচিত, যে নিজেদের মধ্যে কীভাবে ভাগ হবে, কীভাবে কে টাকা পাবে। দেখো কোনো কিছু করার একটাই মানে কি, শেষ পর্যন্ত যদি টাকা কামাও তাহলে সবাই তোমায় ইজ্জত করবে, সবাই তোমাকে রেসপেক্ট করবে। টাকা না কামালে যে বলে না যে টাকার বড় না ভালোবাসা বড়, বা এরকম কিছু তোমরা এখন সেটা ভাবছো, কিন্তু পরে টাকা পয়সায় মানে একটু তো দাঁড়িয়ে যাবে। তোমার কাছে টাকা পয়সা না থাকলে কিচ্ছু হবে না জীবনে, ঠিক আছে। আমি এটা এমনি জাস্ট বললাম, কিছু মনে করো না। আমি এখানটা ব্যবসার হিসাবে বললাম, ঠিক আছে। এখানে ব্যবসার হিসাবে যদি টাকা পয়সার হিসাবে যদি আগে না করে রাখো, তাহলে পরে খুব ঝামেলা হয়। দেখো ব্যবসা করতে করতে মাঝখানেই থেমে যায়, ঠিক আছে। এখানে কি বলেছে? মূলধন নিয়ে অংশীদারি কারবার এই সত্ত্বে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। ফার্স্টে 1 নম্বরে কী বলেছে? কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। 125 টাকা কারবার চালানোর জন্য মাসিক লাগবে, 1 মাসে লাগবে। এবার কি বলেছে? হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে, ঠিক আছে। বছরের শেষে 69,060 টাকা লাভ হলো, তা থেকে কে কত টাকা পাবে? দেখো ফার্স্টে কারবার চালানোর মাসিক খরচ তো আমরা ফার্স্টে বাদ করে দেবো। মাসিক কি বছর শেষে যেহেতু বলেছে, এটা আমি বাৎসরিক দেখবো যে কতখানি হচ্ছে, তারপরে আমি বাদ দিয়ে দেবো। তারপরে তো পাচ্ছে পূজা উত্তম, তারপরে তো টাকা বেঁচে থাকছে। সেই টাকাটা আমি কীভাবে ভাঙবো সেটা তো আমাদের বলে দেয়নি। সেটা যেহেতু আমাকে বলে দেয়নি, তা আমি তাহলে কি জানি? মূলধনের অনুপাত ইজ ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত। আমি সেইভাবে করে আমি তারপরে বার করব। আমি যেটা বললাম সেটা কী করে করি, চলো পরপর লিখবো। কি করছি দেখো, আমি ফার্স্টে লিখে নেবো কি, তিনজনের মূলধনের অনুপাত, বুঝতে পারছো তো সবাই আমি কি বললাম সেটা বোঝার চেষ্টা করছো তো? এই অঙ্কে বোঝাটাই মেন, আন্ডারস্ট্যান্ডিংটাই মেন। সেটা যদি না হয় তাহলেই সমস্যা হয়ে যাবে। কি তিনজনের মূলধনের অনুপাত কত? equals to 5,000 is to 7,000 is to কি 10,000 হলো, equals to 5 is to 7 is to 10 হলো। এরপর কি হবে? এবার বলে দিচ্ছে 1 নম্বর ক্ষেত্রে কারবার চালানোর জন্য মাসিক 125 টাকা খরচা হয়। তার মানে আমরা ফার্স্টে লিখে নেব, ফার্স্টেই আমাদের যে মোট লাভ সেটা আমি লিখে নেব। সুতরাং মোট লাভ ইকুয়ালস টু কত 69,060 টাকা। সবাই কি বাংলা বোঝো নাকি ইংলিশেও বলে দেবো? সরি 69,000 না, 6,960 রুপিস অর 6,960 রুপিস। আশা করি বুঝতে পারলে সবাই।
এবার 1 নম্বর কি বলেছে, কারবার চালানোর জন্য মাসিক খরচ। আমি লিখব, ডাইরেক্ট লিখব, কারবার চালানোর কি বাৎসরিক খরচ, বার্ষিক খরচও লিখতে পারি, বার্ষিক খরচ কি আমাদের যদি মাসে 125 টাকা খরচা হয় তাহলে বছরে কত টাকা খরচা হবে, বছরে তাহলে আমাদের 125 × 12 টাকা খরচা হবে। বার্ষিক খরচ ইকুয়ালস টু 125 × 12, এটা করলে গুণ করলে কত হয় তোমরা পাশে করে নাও। আমি যেহেতু মুখোমুখি করতে পারবো তাই জন্য আমি অনুমান করছি। 5 × 6 অথবা 6, 12 × 24 আর 6, 30 0 অথবা 3, 12 আর 3 15 হলো 1500 টাকা হলো। সুতরাং বাকি লাভ কারবার চালানোর খরচ দেওয়ার পর লাভ, কারবার চালানোর খরচ দেওয়ার পর লাভ, এই জিনিসটা লিখবে, কারবার চালানোর খরচ দেওয়ার পর লাভ কত হবে। এই খরচটা তো আমি কারবার দেওয়ার জন্য দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কত, 6960 মাইনাস 1500 কত হবে, এটা 60 4 5, ঠিক আছে, 5460 টাকা। এরপর কি বলেছে, এই টাকাটা হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা পাবে। 2 নম্বরে কি লিখবো, হিসেবপত্র রাখার জন্য প্রত্যেক মাসে 200 টাকা রাখবে। সুতরাং হিসাবপত্র রাখার জন্য পূজা পাবে, পূজা উত্তম মোট পাবে। হিসেবপত্র রাখার জন্য হিসাবপত্র, এই কথাটা লিখবে, হিসাবপত্র রাখার জন্য কে আছে, নাম কি, পূজা ও উত্তম। পূজা ও উত্তম মোট পাবে। দেখো এই মোট পাবে কেন হিসাব করছি এখন, পরে আমি কত পাচ্ছে পরেও আমি হিসাব করে নিতে পারবো যে ইন্ডিভিজুয়ালি কতজন কে কত পাচ্ছে, পূজা কত পাচ্ছে, উত্তম কত পাচ্ছে, আমি এটা পরেও হিসাব করে নিতে পারবো। এখন আমি যেহেতু আমি নেট লাভটা চাইছি, মানে আখেরে কত লাভটা বেশি থাকবে, অবশিষ্ট লাভ আমি সেটা আগে বার করতে চাইছি। সেক্ষেত্রে আমি কি পূজা উত্তম মোট কত পাবে, দেখো প্রত্যেকজন মাসে কত পাচ্ছিল, 200 জন, যদি 2 জন তাহলে এক মাসে কত পাবে, 400 টাকা। তাহলে 200 × 400 এখানে লিখে দেবো, মোট পাবে কত, 200 টাকা প্রত্যেকজন পাচ্ছিল। তা যদি 2 জন পায় তাহলে 400 টাকা, এটা কতদিন, এটা মাসে পাচ্ছে, তাহলে বছরে কত পাবে, × 12 হলো। জিনিসটা বুঝতে পারলে, 2 × 4, 400 × 12 কত হয়, 0 0 4 12 48, 4800 টাকা হলো। এটা হলো আমাদের কি হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম টোটাল এত টাকা পাচ্ছে। তা সেক্ষেত্রে আমি দেখে রাখবো, সুতরাং কি এদের হিসাবপত্র রাখার জন্য খরচ দেওয়ার পর লাভ দ্বারা বাকি, সুতরাং বাকি লাভটা তাহলে কত পড়ে রয়েছে, লাভ তাহলে কত পড়ে রয়েছে, 5460 থেকে 4800 মাইনাস করে দিলেই তো হয়ে যাবে। তা কত হচ্ছে, 660 ইকুয়ালস টু 660 টাকা। দেখো এরা যদি চাইলে এখানে বলে দিতে পারতো যে বাকি টাকাটা আমাদেরকে যে পড়ে রয়েছে মেহের তাকে দিয়ে দেওয়া হোক, কিন্তু না, কারণ মেহের এখানে কম খাটনি করেছে, হয়তো কম খাটনি করেছে বা কিছু, তাই জন্য এখানে বলে দেয়নি বাকি খরচটা মেহেরকে দিয়ে দেবো। এখানে কি বলেছে, এখানে কিছুই বলেনি, বাকি
যে বলে দিচ্ছে যে এত টাকা পাবে, বছরের শেষে 69,000 টাকা, সরি 6,960 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তাহলে কি এই টাকাটা আমি নিজের পকেটে ঢুকবো না, এই টাকাটা তাহলে কি আমাদের কিছু যদি না বলে দেয়, দেখো সে যদি যে টাকাটা বেঁচে থাকবে শেষ পর্যন্ত, সেই টাকার যদি কোনো হিসেব না বলে থাকে, তাই সেই টাকাটা আমাদের মূলধনের অনুপাতে আমাদের বন্টন করা হবে। তা সেক্ষেত্রে কি মূলধনের অনুপাতটা আমাদের লভ্যাংশের অনুপাত হিসেবে কাজ হবে। ঠিক আছে, আমাদের তাহলে 600 আমি লিখবো এই জিনিসটা। সুতরাং 660 টাকায় কার পূজার লভ্যাংশ, টাকায় পূজার লভ্যাংশ, পূজার লভ্যাংশ ইকুয়ালস টু কত, পূজার ভাগ কত ছিল 5/22, এটার যোগফল 5 আর 7 12, 12 10 22 ইন্টু 660, দেখি ভাগ করলে কত আসে, 3/66 30, টোটাল কত 150 টাকা। এবার লিখবো কি 660 টাকার, এরপর কি আছে, এরপর আছে আমাদের উত্তম কুমার নয় কিন্তু উত্তম বলেছে, কুমারের সাথে গুলিয়ে ফেলবে না, কে উত্তমের ভাগ কত 7/22 ইন্টু 660 হলো। দেখতে পাচ্ছ, আশা করি তোমরা কি সবাই দেখতে পাচ্ছ, একটা থাম্ব করে দেবে। আর অঙ্কটা যদি পেরে থাকো আমাকে অ্যান্সার বলে দাও যে কে কত টাকা এখানে আমাদের মানে কে কত টাকা এখানে লাভ পাবে। ঠিক আছে, লাভের কত অংশ কে কত টাকা পাবে এটা আমাকে উত্তর বলে দাও কি। সুতরাং লিখবো 660 টাকার মেহের, বাকি কি রয়েছে মেহের কত টাকা পাবে, মেহেরের লভ্যাংশ ইকুয়ালস টু কি 10/22 ইন্টু 660, দেখতে পাচ্ছ আশা করি, 21 কত হবে 300 টাকা। আমি উপরটা মুছে নিচ্ছি। দেখো আমাদের এই অঙ্কটা কী বলেছে, আসলে আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছে মূলধন দিয়ে দিয়েছে, আমি সেটার অনুপাত বার করলাম, আমাদের মোট লাভটা বলে দিয়েছে, এরপর কি বলে দিয়েছে আমাদের, এবার বলে দিয়েছে যে আমাদের মাসে এত টাকা কারবার চালানো খরচ থাকে, সেটা কত 125 টাকা। আমি সেখান থেকে লিখে নিচ্ছি যে যেহেতু আমাদের বছরের শেষে আমাদের একটা লাভ আসছে, মাসে তো কোনো লাভ আসছে না, তা বছরের শেষে দেখো গুলিয়ে ফেলবে না কেউ, আমরা কেন মাসিক খরচা তখন হিসেব করছিলাম, কেন, যেহেতু কোনো মানুষ মাঝখান দিয়ে এসে যোগদান দিচ্ছিল ব্যবসায়, বা কেউ এক্সট্রা টাকা বছরের মাঝখানে দিচ্ছিল, তাই জন্য আমরা এরকম এক মাসে কত লাভ হয় আমি সেটাই ক্যালকুলেট করছিলাম। এক্ষেত্রে সেটা হবে না, কারণ এখানে বছরের ফার্স্টেই লোকে টাকা দিয়ে দিয়েছে আর মাঝখানে কোনো টাকা দেয়নি কেউ। ঠিক আছে, বার্ষিক খরচ এত টাকা, আর সেখান দিয়ে বার করে নিলাম, বাদ দিয়ে দিলাম, পূজা উত্তম যা নেবে সেটা আমি বার করে দিলাম। তারপর কি, এখনও তো শেষ হয়নি, শুধু 150 টাকা তো নয়, পূজা উত্তম তো এখানেও একটি টাকা নিয়েছে, সেটা আমি দেখি কত টাকা নিয়েছে। তা আমি এটা এখান দিয়ে মুছে নিচ্ছি, উপরে একটু পার্ট মুছে নিচ্ছি। এবার আমি হিসেব করব যে আমাদের পূজা আর উত্তম কত টাকা নিয়েছে। আমি সবারটাই লিখবো উপরে একবার করে যে কে কত টাকা নিয়েছে। ঠিক আছে, আমি এই লাইনটা মুছে দিচ্ছি, চলো। তা সুতরাং লিখবো আমি এখানটায় কি লিখবো, সুতরাং পূজার মোট লাভ, মোট লাভ কত ইকুয়ালস টু পূজা কত এখানে 200 প্রত্যেক মাসে পাচ্ছে ইন্টু 12, হ্যাঁ, প্লাস এখানে কি আছে 150 টাকা। সবাই তো জানো, সবাই বদমাশ রুল কি জানো, কোনটা আগে যোগ হবে কোনটা আগে গুণ হবে, তোমরা তো সবাই বদমাশ রুল জানো, আগে এইটা গুণটা হবে তারপরে এটার সাথে যোগ হবে। ঠিক আছে, এটা কি 12 দুগুণে 24, আমি পাশে লিখছি 12 দুগুণে 24, হ্যাঁ 240 না 2400 প্লাস 150 2550 টাকা হলো। আমি মুখে বলে দিয়েছি কি হয়েছে, কেউ লিখবে না যে বুঝতে পারিনি, যদি বুঝতে না পারে তাকে আমাকে ভালো করে জিজ্ঞেস করবে যে কী বুঝতে পারিনি। আমি কিন্তু হিসাবটা মুখে বলে দিয়েছি কি ফার্স্টে 200-র সাথে 12 গুণ হবে, তারপরে 150টা যোগ হবে। ঠিক আছে, তা পূজার মোট লাভ এবার হবে কি উত্তমের মোট লাভ কত হচ্ছে
ও ওই সেম 200 টাকা 12 মাসে পাবে, আর কত 210 টাকা এক্সট্রা পাবে, কারণ বেশি টাকা দিয়েছে। এখানে হচ্ছে 2400 আর ওখানে হচ্ছে গিয়ে 2610 টাকা হলো। এবার উত্তম হলো। এবার মেহের মোট লাভ ইকুয়ালস টু কত? এ কিন্তু আর এই এক্সট্রা টাকাটা পাচ্ছে না, এ জাস্ট 300 টাকা পাচ্ছে হলো। এটা আমাদের নেট রেজাল্ট বেরোলো। দেখেছো, তুমি যদি খাটনি না করো, ব্যবসায় যদি টাকা দিয়েই দাও, শুধু দিয়ে দাও, তাহলে খুব একটা বেশি লাভ পাবে না। এর জন্য কি আমাদের রেজাল্টটা কী বেরোলো? ব্যবসায় যত টাকায় ঢালো জয় করো, এক্সট্রা বেশি টাকা ঢাললে হয়তো বেশি টাকা পাবে, কিন্তু যদি খাটনি না করো খুব একটা বেশি কিছু হবে না। তাই জন্য খেটে সবসময় যেতেই হবে তোমাদের। ঠিক আছে, 15 অঙ্কটা আমরা এভাবে করে দিলাম। 15 অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, আমরা এখান দিয়ে করে বুঝতে পারলাম। এবার চলো আজকের দিনে আমাদের যেটা মেন জিনিস কি, চলো এমসিকিউগুলো আজকে শুরু করি। ঠিক আছে, এমসিকিউর 16 এর দাগের এর 1 দাগের অঙ্কগুলো চলো শুরু করি। 16তে কী বলে দিয়েছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আর কি এর দাগে কি বলেছে? বহুকল্পীয় প্রশ্ন। দাঁড়াও আমি এটা মুছে নিই তারপরে বলছি। এটা আমি মুছে নিয়ে তারপরে বলছি। চলো, এখানে এমসিকিউ বলে দিচ্ছে। এমসিকিউ মানে কি? এমসিকিউ এর আসল অর্থ কি? মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে একের অধিক, মানে যে অপশান 4টে দিয়ে দেবে তার মধ্যে একের অধিক কি সঠিক হতে পারে। কিন্তু আমাদের 10-এর ক্ষেত্রে কি, যে কোনো একটি 4টের অপশানের মধ্যে যে কোনো একটি ঠিক হবে। এবার কি 16 দাগের এর 1, 16 দাগের এর 1 আমি এই অঙ্কটা করব। চলো করি। কি বলছে অঙ্কটা বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত। এটা কোনো অঙ্ক হলো? তোমরা ক্লাসে গিয়ে বলবে যে আমি সৃজনদার থেকে পড়েছি, তাই জন্য এগুলো করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, এটা আমি দেখেই বলে দেবো কী হবে। কি আমার আরেকটা কথা, তোমাদের এইসব অঙ্ক করার জন্য বেশি তোমাদের লিখতে হবে না। কি মেন তোমরা জাস্ট লিখে দেবে যে কী কী ভাবছো তোমরা, তারপর বক্স করে দেবে। কি মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে, সুতরাং লিখে দেবে কি লভ্যাংশের অনুপাত। মূলধন আমরা তো জানি যে মূলধনের অনুপাতই হচ্ছে লভ্যাংশের অনুপাত, সেটা তো আমরা জানি। যদি কিছু না বলে দেয় তাহলে তো আমরা জানি লভ্যাংশ অনুপাত ইকুয়ালস টু কি মূলধনের অনুপাত। তো সেক্ষেত্রে লিখব লভ্যাংশ অনুপাত ইকুয়ালস টু কি 200:150:250। এবার দেখতে পাচ্ছি 0 0 0 কাটা যাবে, আর কি 5 দিয়ে 3টে কাটা যাচ্ছে। 5 4 20, 5 3 15, 5 5 25। এটা আমাদের এসে গেল। এটা কোন অপশনের সাথে মিলছে? এ না, বি হ্যাঁ, সি না, ডি না। তাহলে সেক্ষেত্রে কি বির সাথে মিলছে। তাহলে তোমরা কীভাবে করবে দেখো, বি পুরো অপশানটা লিখবে, পুরো এরকমভাবে অপশান লিখে এরকম বক্স করে দেবে, ভালো করে এরকমভাবে বক্স করে দেবে। বুঝলে? আশা করি বুঝে গেল। এর মধ্যে কি আর বোঝা ছিল। এবার চলো 16 দাগের 2টা করি। কি বলেছে দেখি? শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 1 বছর পর তাদের 75 টাকা ক্ষতি হয়ে যায়। দেখো, ব্যবসা যখন করতে শুরু করেছো তখন ক্ষতি তো হবেই। 1 বছর পর তারা দেখলো কি তাদের 75 টাকা ক্ষতি হয়ে গেছে। তাই শুভেন্দুর কত টাকা ক্ষতি হয় আমরা জানি। ক্ষতি কীভাবে বার করতে হয়? তার আগে লভ্যাংশের আমরা কি ক্ষতির যে অংশ তার আমরা অনুপাতটা বার করে দেবো। তাহলে কি লিখবো? মূলধনের অনুপাত কত ইকুয়ালস টু 1500:1000 ইকুয়ালস টু কি এটা আমি দেখতে পাচ্ছি 2 0 2 0 কাটা গেছে, আর 5 দিয়ে এটা কাটা যাচ্ছে। 5 3 15, 5 2 10। এরপর আমাদের কি বলে দিয়েছে? 1 বছর পর শুভেন্দুর কত ক্ষতি হয়েছে। ঠিক আছে, শুভেন্দুর ভাগ কোনটা? 3। সুতরাং শুভেন্দুর ক্ষতি কত টাকার মধ্যে? 75 টাকার মধ্যে। 75 টাকায় শুভেন্দুর ক্ষতি
কত হচ্ছে ইকুয়ালস টু 3/5। প্রথমে যার ভাগ সেটা উপরে লিখবে, এই পর্ব বলছি যার ভাগ সেটা উপরে লিখবে, আর অনুপাত দুটোর যোগফল লিখবে কি পূর্ব পদ আর উত্তর পদ, ঠিক আছে। এটা যোগফল লিখে কি এটা যদি কোনো কিছুর ভাগ কোনো এত 75 টাকার এত অংশ, ঠিক আছে, তো এটা কত 5×25 সরি 5×1 5 5×5 25 5×15 75 3×15 45 হলো। এত টাকা আমাদের শুভেন্দুর দিতে হয়েছে, 45 টাকা শুভেন্দুকে দিতে হয়েছে, আর বাকি 30 টাকা কাকে নৌসাদকে দিতে হয়েছে। এটা কিরকম কথা, যে বেশি টাকা দিয়েছে সে যখন বেশি লাভটা যখন বেশি পাবে সেরকম ক্ষতির পরিমাণটাও তো সে সেমই দেবে, মানে বেশি তাকে দিতে হবে, ঠিক আছে। এরপর কি 3-এর দাগের অঙ্কটা চলো করি। ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? আমাদের প্রত্যেকজনের লভ্যাংশ বলে দিয়েছে, এবার আমাদের জিজ্ঞেস হচ্ছে স্মিতা ওই ব্যাংক মানে ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল। আমি এখন ধরি হ্যাঁ, আমরা একটা জিনিস জানি, লভ্যাংশের অনুপাতই তো আমাদের মূলধনের অনুপাত, ঠিক আছে। কি করব অঙ্কটা, আমরা কি জানি লভ্যাংশের অনুপাতই আমরা জানি মূলধনের অনুপাত, ঠিক আছে। তাহলে এটা কি করব, চলো সুতরাং লিখব লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত ইকুয়ালস টু কত 50:100:150, তা কত হচ্ছে 0 কাটা গেলে 5 আর 5 কাটা যাচ্ছে, মানে 1:2:3। হ্যাঁ, সোজা হয়ে গেল। তো সেক্ষেত্রে কি স্মিতার ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, ঠিক আছে। তা আমরা কি বলবো, তা এই লভ্যাংশের অনুপাতই তো আমাদের মূলধনের অনুপাত, সুতরাং কি বলবো 6,000 টাকার 6,000 টাকায় স্মিতা নিয়োজিত করেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি, আর লেখাগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বেঁকে গেছে না হালকা, ঠিক আছে, অঙ্ক ঠিক থাকলেই হলো। তবু আরেকবার লিখে দিচ্ছি তোমাদেরই জন্য শুধুমাত্র, জায়গায় স্মিতা নিয়োজিত করেছিল কত টাকা ইকুয়ালস টু 1/, ফার্স্টে যার ভাগ আমি নিচ্ছি সেটাই কি, এখানে লভ্যাংশের অনুপাত বলেছে, যদি মূলধনের অনুপাত বলে দেয় সেটা লভ্যাংশের অনুপাত, যদি কোনো কন্ডিশন মাঝখানে না বলে দেয়, আর যখন লভ্যাংশের অনুপাত বলবে সেটাই তো আমাদের মূলধনের অনুপাত। সুতরাং মূলধনের অনুপাত ইকুয়ালস টু 1/6 ইন্টু কত, আমাদের টোটাল কত টাকা দিতে হয়েছে 6,000 টাকা দিয়ে এরা শুরু করেছে, ঠিক আছে। তাহলে একে কত দিতে হবে 1000, এর মূলধনের পরিমাণ কত 1000 টাকা। দেখি আমরা অপশান এলিমিনেট করব, অপশান এলিমিনেট করে দেখবো যে কার সাথে মিলছে, এটাই তো মিলে গেছে আমার সাথে, আমাকে এর সাথেই মিলেছে, কি দেখি এ অপশান আছে 1000 টাকা, এরকম লিখে আমরা এরকম বক্স করে দেব, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তা চলো আমি এবার বোর্ডটা মুছে 4 আর 5-এর দাগের অঙ্কটা করাবো, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতেই পারছো সবাই। একবার তোমরা অঙ্কটা ট্রাই করো, আমি ততক্ষণ বোর্ডটা একটু মুছি, ঠিক আছে। বোর্ডটা একটু মুছে নিচ্ছি। চলো 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 চলো, আগুনের মতো শেষ করবো ক্লাসটা। কতক্ষণ হলো, বেশিক্ষণ হয়েছে কি না, খুব একটা বেশিক্ষণ হয়নি। চলো চলো, পেনটা কোথায়, এবার কি 16 এর 4-এর দাগের অঙ্কটা করব। চলো কি বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে।
অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য। এরকম কিছু না বললে হয়, কিছু টাকা এটা বলতেও চায় না যে কী টাকা, ঠিক আছে, আমাকে মনে হয় সেটাই জিজ্ঞেস করছে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। তার ব্যবসায় বিমল কত টাকা নিয়োজিত করেছিল দেখি। আমাদের এই কথাগুলো আছে যে অমল যে টাকা নিয়োজিত করেছিল সেটা বছরের শেষে যত টাকা পাবে, লাভ যত টাকা পাবে, সেটা যদি 1 মাসে পেতে চায় তাকে কত টাকা দিতে হবে। আমি সেটা আগেই লিখে নিচ্ছি, কি 500 × 9। আমি এখানে ডাইরেক্ট লিখে নিচ্ছি মূলধনের অনুপাত। আমি বুঝলে তো আমি কি বললাম যে বছরের শেষে যে লাভ পাবে সেটা যদি এক মাসেই পেতে চায় তাকে কি করতে হবে, ওই 500 সাথে 9টা গুণ করে দিতে হবে, মূলধনের অনুপাত। যারা এই জিনিসটা ভালো করে বোঝোনি, আমি আগের ক্লাসেই ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা লেকচার 3টা এখানটা আই বাটন আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি এখন কি বলছি, মূলধনের অনুপাত কত হচ্ছে মূলধনের অনুপাত, 500 × 9 ইস্টু কি কিছু টাকা ইকুয়ালস টু x × 9। দেখো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে তোমাদের বেশি লিখতে হবে না, তোমরা আমি বোঝানোর জন্য এটুকু লিখছি, ঠিক আছে। 500 × 9 ইস্টু x × 6, সরি 6 এটা বলেছে 6, ঠিক আছে, এটা হয়েছে। এবার কি ব্যবসায় মোট 69 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। সুতরাং 69 টাকায় বিমলের লভ্যাংশ বিমল না অমলেরই বার করি, অমলের লভ্যাংশ কত হবে, ইকুয়ালস টু 500, আমি নিচে লিখছি 500 × 9 বাই ওটা গুণ করলে কত হয়, 0045 প্লাস 6x ইকুয়ালস টু কি, ইন্টু 69। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, বিমলের লাভ বলেছে 46 টাকা। তাই বিমলের লাভ যদি 46 টাকা হয় তাহলে আমাদের অমলের লাভ কত হবে, অমলের লাভ হবে 23 টাকা। সুতরাং এটা কত, 4500 × 69 বাই 4500 প্লাস 6x ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 23। হ্যাঁ, আমি কি বললাম, যদি আমাদের দুজনের যোগফলই তো দুজন যে টাকাটা পাবে সেটাই তো 69 টাকা। যদি বিমল 46 টাকা পেয়ে থাকে তাই 69 থেকে 46 বাদ দিলে কত হয়, 23 টাকা। হ্যাঁ 23 টাকা, দেখ কী হয়, 3 3 এত, ব্যাস বাকিটা এবার বিয়োগ করে দেখতে হবে। 00 ক্রস গুণ করে দিচ্ছি, ক্রস গুণ করে আমি এইদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। 4500 প্লাস 6x ইকুয়ালস টু 3 × 4500 বা 6x ইকুয়ালস টু 3 × 45। তোমরা কি কনফিউজ হচ্ছ? তাহলে থাক আমি ভেঙে দিয়ে দিই। 3 5 15 5 তোমার 1 3 4 12 1 13। হ্যাঁ 13,500 মাইনাস 4,500 বা 6x ইকুয়ালস টু 0 0 0 4 আর 9 13 9। আর দেখি 6 দিয়ে কাটলে কী হয়, 6 1 6 3 0 5 6 30। ওফ কি সুন্দর চলে এলো, x ইজ ইকুয়ালস টু কত, 1500। হ্যাঁ আমাদের কি বলেছে যে আমাদের বিমল কত টাকা দিয়েছে, বিমল আমাদের কি, এবার দেখি অপশান মিলছে কিনা, অপশান এ 1500, অপশান এই তো মিলে গেছে। সুতরাং অপশান এ ইজ কারেক্ট, 1500 টাকা হলো আমাদের এই অঙ্কটা মিলল। হ্যাঁ এবার কি 16 এর 5 দাগের অঙ্কটা করব, চলো তোমরা একটু পড়ো, আমি তখন একটু উপরের দিকটা মুছি।
চলো 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 16 এর 5 দাগের অঙ্কটা করব। কি বলেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেছে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাত। এটা কোনো অঙ্ক হলো? এতগুলো কোষে থেকে করে এসেছি। এর আগের এমসিকিউটাও একই টাইপের ছিল। এরপর কি এই অঙ্কটা করে দেওয়া উচিত? তবু আমি করছি কি, আর ওই কথাটা লিখবে তোমরা যখন বড় কোশ্চেন লিখবে। কি পল্লবী বছরের শেষে যে টাকাটা লাভ পাবে সেটা যদি 1 মাসে করতে চায় তবে তাকে মূলধন দিতে হবে কি 500 ইন্টু 9 ইন্টু 600 ইন্টু 5। হ্যাঁ, ইকুয়ালস টু কি 0 0 বাদ দিলাম, 5 নং 45 ইন্টু 5 6 30। ইকুয়ালস টু আমি 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 ইন্টু 5 6 30 হলো 9। ও এখনও তো ভাগ যাবে, 3 থেকে 9, 3 দুগুণে 6 হলো। তো 3:2 অপশান এ ইজ কারেক্ট। হেভি সোজা অঙ্ক না? হেভি সোজা অঙ্ক। ঠিক আছে, চলো এবার বিয়ের দাগের অঙ্কগুলো শুরু করি। চলো বিয়ের দাগের এবার সত্য মিথ্যাগুলো শুরু করি। আমার চলে দিকে কেউ তাকাবে না, নজর এবার শুধু অঙ্কের মধ্যে। ঠিক আছে, কালকের ভিডিওটা আমি অর্ধেক করে চলে গেছিলাম, আজকের আবার একই জায়গা দিয়ে শুরু করবো। চলো কি সত্য মিথ্যে, এবার সত্য মিথ্যা দিয়ে শুরু করি। বিয়ের দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো। সত্য মিথ্যের অঙ্ক যেন কোনো রকম ভুল না হয় চ্যাপ্টার দিয়ে, ভুল হওয়ার কোনো চান্সই নেই স্যার, সবই তো জানি। এবার কি বলেছে দেখো, সোজা কোশ্চেন আসবে। সত্য মিথ্যায় কি 1 নম্বর দাগে কি বলেছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এবার আমি আগের দিন কি বলছিলাম, আমি আর আমার একটা বন্ধু দুজন মিলেই তো আমি একটা ব্যবসা শুরু করতে পারি। আমি 10,000 টাকা দিলাম, এই 10,000 টাকা দিল। তা ব্যবসা অংশীদারি কারবার কি মানে, একটা ব্যবসায় কয়েকজন অংশগ্রহণ করছে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। তা সেটা দুজন হলেই তো, আর আমি একজন অংশগ্রহণ করছি আর একজন অংশগ্রহণ করছে, মিনিমাম 2টো লোক হলেই তো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, অংশীদারি ব্যবসার জন্য কমপক্ষে 2 জন লোক দরকার। এটা মাথায় রাখবে, কি কমপক্ষে 2 জন লোক মানে 2 জন মানুষ থাকার দরকার। এখানটায় যে একের কোশ্চেনটা যেটা আছে সেটা মিথ্যা। আমি সেটা লিখে দিই, আমি দাঁড়াও এটা লিখে দিচ্ছি, মিথ্যা লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না, যেরকম ইংলিশে লিখতে হয় তোমাদের এক্ষেত্রে লিখতে হবে না, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি কি অংশীদারি ব্যবসায় অংশীদারি ব্যবসায় কমপক্ষে কমপক্ষে 2 জন লোক দরকার। 2 জন লোক দরকার। আশা করি বুঝতে পারলে সবাই। অবশ্য এর মধ্যে বোঝার কিছু নেই, এটা একটা ফ্যাক্ট। কি আমি বললাম যে একটা ব্যবসায় অংশীদারি কারবার কি, একটা ব্যবসায় অংশগ্রহণ করছে, কজন করছে, আমি একজন করছি আরেকজন করছি, ব্যাস, আর কাউকে লাগবেই না। মিনিমাম 2 জন আমার দরকার। ঠিক আছে, এটা আমি সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিলাম। এরপর কি বিয়ে 2 নম্বর, পরীক্ষার সময় সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না। তোমরা যদি যার হাতে লেখা স্পিড হবে সে পুরো কথাটা লিখে পাশে মিথ্যা বসিয়ে দেবে, বা তোমার যদি মনে হয় স্লো হচ্ছে তাহলে তোমরা শুধু মিথ্যা বসিয়ে আসতে পারো। ঠিক আছে, এরপরে অঙ্ক কি বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফ একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এবার দেখো এটা একটা স্টেটমেন্ট বলে দিল। এবার এটা কী বলেছে, এটা এখন জিজ্ঞেস করছে এটা সত্য হতে পারে কি মিথ্যে হতে পারে। ঠিক আছে, দেখো রাজু ও আসিফের মূলধনের উপর দিয়ে দিয়েছে 5:4 আর ওদের মোট লাভের পরিমাণ দিয়ে দিয়েছে দুজনের। ঠিক আছে, আমরা জানি কোনো রকম সত্য যদি না বলে দেয় যে কীভাবে কি ভাগ হবে টাকাটা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোমরা দেখে নেবে কি দুটো চেক করবে, যে একটা আমাদের কিছু বলে দিয়েছে যে কেউ মানে কত ভাগে ভাগ হবে বা কিছু এসব কিছু বলে দিয়েছে, বা মাঝখান দিয়ে কেউ কি টাকা নিয়ে ঢুকছে বা কেউ কি আরও টাকা অ্যাড করছে না তুলে নিচ্ছে, এগুলো আমরা চেক করব। চেক করার পর দেখব যদি এসব কিছু না দিয়ে থাকে তাহলে আমাদের মূলধনের অনুপাতই আমাদের তাহলে লাভের অনুপাত। সুতরাং মূলধনের অনুপাত কত দিয়েছে, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে ধনের অনুপাত ইকুয়ালস টু কি দিয়েছে 5:4। এবার কি এখানে দুজনের লাভের পরিমাণটা দিয়ে দিয়েছে, সুতরাং লাভের অনুপাত কত ইকুয়ালস টু
80:100। কেন 80 আগে লিখলাম? 80 আগে লিখলাম কারণ 5:4 কী হিসেবে দেখা হয়েছিল? 5:4 রাজুর মূলধন, তারপর হচ্ছে কি আফিসের মূলধন, এরকম পরপর দেওয়া থাকলে আমি বলেছিলাম যথাক্রমে বা এরকম পরপর যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, রাজুর ক্ষেত্রে 5টা অ্যালট হচ্ছে আর আসিফের ক্ষেত্রে 4, ঠিক আছে। এবার রাজুর মোট লাভ, তার জন্য রাজুর কথাটা আগে লিখলাম আর আসিফের কথাটা শেষে লিখলাম। এবার এটা যদি আমরা অনুপাত করি, অনুপাত বা তোমরা এটা যদি কাটাকুটি করতে চাও ভাগের আকারে লিখে নেবে, ঠিক আছে। কিন্তু এই যে যখন অনুপাত আকারে থাকবে কখনো মাঝখানে কাটাকুটি করবে না, মানে এরকম 0 এরকম কেটে কেটে পরীক্ষার সময় দেখাবে না, চট করে কেটে দেবে, ওটা কিন্তু রুল নয়, ঠিক আছে। এটা কি 0 এরকম কেটে নেবে, 4 দুগুণে 8, না সরি 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ইকুয়ালস টু লিখে দেবে 4:5। আশা করি সবাই বুঝতে পারলে। তা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মূলধনের অনুপাত 5:4 আর লাভের অনুপাত 4:5। এটাই কখনো সম্ভব? আমরা কি বলেছিলাম, কোনো যদি সত্য না বলে দেয় তাহলে মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু লাভের লভ্যাংশ অনুপাত। তা সেক্ষেত্রে কি হলো, অঙ্কটা ভেরি ইজি, এক্ষেত্রে এটা মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। মিথ্যা, এই মিথ্যা লিখে দিয়ে দেবে এরকম বাক্স, ঠিক আছে। হলো আমাদের কি হলো, মানে আমাদের সত্য মিথ্যা হলো। এরপর কি, এই জায়গাটা আমি মুছছি। এরপর আমরা শুরু করব কি, শূন্যস্থান পূরণ। কি মজা লাগছে তো? দেখো এমসিকিউ এসিকিউ এই চ্যাপ্টার দিয়ে খুবই সোজা আসে, মানে এর থেকে সোজা আর কিছু হয় না, বুঝলে। সত্য মিথ্যা এখান দিয়ে খুবই সোজা আসে, আমি এমনভাবে করাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা পারো। এরপর পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারে কী কী এসেছে সেগুলো তো বুঝতেই পারবে, মানে আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখানে কি বলেছে, সি অংশীদারি কারবার ড্যাশ ধরনের, ড্যাশ মানে কি কত ধরনের হতে পারে বা কী দেখো কোশ্চেনটা শোনো কি বলেছে, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। এবার পরীক্ষার সময় ভাববে যে কি বলতে কি চাইছে ড্যাশ ধরনের, মানে এখানে তোমাদের মাথায় দুটো কোশ্চেন আসবে, কত ধরনের কী কী, মানে কোশ্চেনটা কী হতে পারে, কত ধরনের বা কী ধরনের, কী তো হচ্ছে না, তার মানে কত ধরনের, 2 ধরনের। এবার আমি লিখতে পারি যে সি এর একের যে অংশীদারি কারবার কত ধরনের, 2 ধরনের, ঠিক আছে। এবার 2 ধরনের তোমরা লিখতে পারো বা তোমরা কি লিখতে পারো, তোমরা লিখেও দিতে পারো। কি আছে, কি কি ধরন আছে, ধরন আছে মিশ্র আর কি সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। আমি শিখেছিলাম সরল অংশীদারি কারবার কি, সোজা যেটা হচ্ছে যে বছরের প্রথমে 2জন লোক বা 3জন লোক ব্যবসায় নাম দিল, টাকা ইনভেস্ট করলো, বছরের শেষে গিয়ে টাকাটা তুলে নিল, যত টাকা পেলো সেটা লাভটা নিজের মূলধন অনুপাতে বা যে কোনোভাবে টাকাটা তুলে নিল। কিন্তু মিশ্র অনুপাতে কী বলেছিলাম, 2জন ধরো ব্যবসায় নামলো, 3য় জন দেখলো যে ওদের ব্যবসায় ভালো লাভ হচ্ছে, তা চলো আমিও কিছু ইনভেস্ট করে দিই যাতে বছরের শেষে আমারও কিছু লাভ হয়ে যায়। তা সেক্ষেত্রে 4 মাস পর আরও একজন আসলো, সে এসে কি বললো যে আমি তোমার ব্যবসায় যুক্ত হতে চাই, তাহলে আমি কিছু টাকা দিতে চাই। তো সেক্ষেত্রে সেটা মিশ্র অংশীদারি কারবার হিসাবে সেটাকে গণ্য করা হবে। তা সেক্ষেত্রে কি অংশীদারি কারবার কত ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। হ্যাঁ, এর পরের লাইনেই এর ব্যাখ্যা আছে, দেখো এটা দুটো হয়ে গেল। এবার 2 দাগে কি বলেছে দেখো, অন্য কোনো শর্ত ছাড়া, দেখো কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য অর্থাৎ কি একদম বছরের শুরু থেকে একদম বছরের শেষ পর্যন্ত যেরকম আমরা এতক্ষণ ধরে অঙ্গ করে এসেছি সেরকমই সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তবে এখানটাই এক্ষুনি মানে বলে দিলাম যে কীরকম কি, এটা তাহলে উত্তর কত হবে, সরল অংশীদারি কারবার বলা হয়, সরল অংশীদারি কারবার বলা হয়। তোমরা এখানে কোশ্চেন আশা করি দেখতেই পাচ্ছ কি, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত থাকলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। এখানে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়, এখানে তোমাদের দুটো কোশ্চেন আসবে, কি আর কোথায় বা কবে কি, এখানে কি হতে পারে, কিটাই হবে এখানে আমার কোশ্চেন, তার মানে কি সেটা সরল, ঠিক আছে। 3 নম্বর, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি, ব্যাস আর কি আছে, আর কিছু নেই। এরপর কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া কি, যদি কিছু বলে দেয় যে এভাবে লাভ বন্টন হবে, ওভাবে লাভ বন্টন হবে, কিচ্ছু বলেনি, তাই এখানে কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া, আগেই আমরা অ্যালার্ট করে দিচ্ছি, যেটা আমি মুখে যেটা বলেছিলাম সেটা এখানে অ্যালার্ট করে দিয়েছি, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ বলা হয়, ভিন্ন ভিন্ন সময়ের জন্য। এবার বললাম যেটা যে 2 বন্ধু মিলে ব্যবসা শুরু করলো, দেখলো যে এদের খুব লাভ হচ্ছে, তাহলে আমিও গিয়ে ব্যবসায় নাম দিই, একটা মূলধন 10,000 টাকা 5,000 টাকা সেই ব্যবসায় ঢুকিয়ে দিলাম,
যেরকম নর্মাল ইনভেস্টাররা যেটা করে, ঠিক আছে, আমি বেশি গভীরে যাচ্ছি না, ঠিক আছে। সেই ব্যাপারটাই হচ্ছে এখানটা কি বলছে, মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার, যেটা একটু আগেই আমি ব্যাখ্যা করেছি, এবারও ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এই হলো শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা। এরপর কি বাকি রইল, এরপর হচ্ছে গিয়ে এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর ইংলিশে বললে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। চলো শুরু করি। তোর ততক্ষণ অঙ্কটা পড়ো আর একটু বোর্ডটা মুছে নিচ্ছি, ঠিক আছে। চলো 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 চলো, হেভি ভাল লাগছে দাদা, তুমি যা অঙ্ক করাচ্ছ সব বুঝতে পারছি, আমি জানি বুঝতে পারছো না, অনেকে বোঝা যাচ্ছে না সব কিছু, আমি সেটা জানি, এত সহজও নয় যে একবারে বোঝা যাবে কি, কিন্তু তোমাকে এটার পিছনে একবার দুবার নিজেকে মাথা খাটিয়ে একবার দুবার বসতে হবে, বসে বুঝতে হবে যে কি বলেছে। দেখো আমি তোমাদের ফর্মুলা ভালো করে এগুলো বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বুঝতে পারবে। কোথায় আটকাবে, ওই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো, যেটা বললাম তোমাকে, অংশীদারি কারবারে কিচ্ছু নেই, এখানে সব বলেই দেবে যে কি করতে হবে। অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলোতে তোমাকে এই ফর্মুলা মনে করতে হবে, ওই ফর্মুলা মনে করতে হবে, কিন্তু এই চ্যাপ্টারে কিচ্ছু না, যেটা বলবে পরপর সেটাই আমরা পরপর করতে থাকবো, ব্যাস। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে এই চ্যাপ্টারের অঙ্কটাকে আমরা কীভাবে সহজে বুঝতে পারবো বা করতে পারবো। আমার ঘড়িটা কোথায় গেল, ঘড়ি ছাড়া ঠিক কনফিডেন্স আসে না, বুঝলে। কতক্ষণ হলো, অনেকক্ষণ হয়ে গেল মনে হয়। একটু জল টল খেয়ে নাও সবাই, আমরা একটু জল খাই। তো এবার কি এসএকিউগুলো শুরু করবো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। বাংলায়ও কিছু কিছু বলে, বইতে লেখা আছে, দেখে নেবে, বুঝলে। বেঙ্গলি ছাড়ো, বেঙ্গলি নিয়ে আর চর্চা করলাম না, বেঙ্গলি তো প্রচুর পেয়েছিলাম, শুধু মার্কসগুলো বলা যায় না, বুঝলে। যাই হোক, কি 17-1 দাগের অঙ্কটা কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, নাম কি, ইদ্রিস, খুব সুন্দর নাম। যাই হোক, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত কি দিয়ে দিয়েছে, 1:6 কি মূলধনের অনুপাত কি দিয়ে দিচ্ছে, ধনের অনুপাত। তোমরা 2 নম্বরের কোশ্চেনে একটুখানি লিখে অঙ্কগুলো করবে, নয় নাম্বার দেবে না, এগুলো 2 মার্কসের কোশ্চেন। এই যে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, এগুলো 2 মার্কসের কোশ্চেন। মূলধনের অনুপাত কি দিয়ে দিচ্ছে, 1/6:1/5:1/4। দেখো আমি তোমাকে সমানুপাত চ্যাপ্টারে শেখাবো কি এই অনুপাতগুলো কি করে সমাধান করতে হয়। আমি সেক্ষেত্রে তোমাদের এখানে ছোট একটা হিন্ট দিয়ে দিচ্ছি কি, 6, 5, 4 এর লসাগু করো, 6, 5, 4 এর লসাগু করো। এর যে লসাগু আসবে সেই লসাগুকে এটাকে প্রত্যেকটা দিয়ে গুণ করে দেবে, মানে প্রত্যেকটার সাথে সেটা গুণ করে দেবে, তাহলে আমাদের সরল অনুপাতে চলে আসবে। সরল অনুপাতে মানে কি, এটা তো মানে কি আছে, একটু মিশ্র ধরনের আছে, সরল অনুপাতে চলে আসবে, ঠিক আছে। তা 6, 5, 4 যদি আমরা করি, দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো কমন নেই। যদি 3টে সংখ্যার মধ্যে আমরা লসাগু করতে চাই আর যদি কোনো কমন না থাকে, সেক্ষেত্রে আমরা 3টেকে গুণ করে দেবো। সুতরাং 6, 5, 4 গুণ করলে কত হয়, 5, 4, 20, 6। না দাঁড়াও, আমি এত কষ্ট করবো না, 2 কমন নিই, 3, 5, 2, হ্যাঁ এটা করা যায়। তো এরপর এটা গুণ করে দেবো, কি হচ্ছে 3 × 5 × 4 কত হচ্ছে, 3, 5, 15, 4, 15, 60। তা সেক্ষেত্রে আমি কি বললাম, 60 দিয়ে সব জায়গায় গুণ করবো, 1/6:60 × 1/5। এটা মনে থাকবে, আমি এটা বলে দিয়েছি কি করতে হবে, কি আমি এটা সরল অনুপাতে আনার জন্য, এটা মিশ্র অনুপাতে আছে, আমি যদি এটা সরল অনুপাতে আনতে চাই তাহলে আমাকে এর লসাগুর সাথে 3টাকে গুণ করে দিতে হবে। এদিকে কি আসবে, 10:12:15 আসলো, এটা আমাদের আসলো সরল অনুপাতে আমরা আনলাম কি মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে, বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা। বছরের শেষে মোট লাভ কত, মোট লাভ ইকুয়ালস টু কত, 3700 টাকা। হ্যাঁ, এবার আমাদের জিজ্ঞেস করেছে কি
অ্যান্টনির লাভ। এবার দেখো কোনো কিছু বলে দিচ্ছে, কোনো কিছু সত্য না বলে দিলে তা সেক্ষেত্রে আমাদের মূলধনের অনুপাতই আমাদের লভ্যাংশের অনুপাত হবে। তা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরপর কী নাম বলেছে, সমীর, ইদ্রিস, অ্যান্টনি। সমীর, ইদ্রিস, অ্যান্টনি। তা অ্যান্টনি ভাগ কি, অ্যান্টনির ভাগ হচ্ছে 15। তা সুতরাং আমি লিখব 3700 টাকায় অ্যান্টনি, অ্যান্টনি তো হ্যাঁ অ্যান্টনি, খুব সুন্দর নাম, অ্যান্টনির লভ্যাংশ কি ইকুয়ালস টু কি 15/10 + 12 + 15 ইন্টু 3700 বা 3700 ইকুয়ালস টু কি 15 এটা যোগ করলে কত আসে, 10 আর 12 22, 22 আর 15 37। যোগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যোগটাও কি করে দেখাবো, বললে করে দেখাতে পারি। এবার যোগটা করে দেখাবো, যোগটা করে দেখাবো না, করে নাও, যোগ এখন করে দেখাতে হচ্ছে। যাই হোক, এরপর কি গুণ 1500 টাকা। এবার কারো যদি যোগ বা গুণে সমস্যা হয়ে থাকে তোমরা সেটাও আমাকে বলতে পারো, আমি সেটাও পরপর ধাপে ধাপে করে দেবো। আশা করি তোমাদের যোগ গুণে ভুল হবে না। এবার কি 15 × 100 সিধা 1500 টাকা। তাহলে আমাদের অ্যান্টনির লভ্যাংশ এই 3700 টাকা দিয়ে কত, 1500 টাকা। কারণ তার দেখতে পাচ্ছ এই তিনটে অনুপাতের মধ্যে তার ভাগ সব থেকে বেশি। এরপর কি চলো, এরপর কি 17 দাগের একেরটা আমরা কমপ্লিট করলাম। এরপর 17 দাগের 2 অঙ্কটা করব। চলো কি বলেছে 17 দাগের 2 অঙ্কটা, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। এই জিনিসটা মাথায় রাখবে। এখন যেটা করছি, পৃথা ও দাঁড়াও, তোমাকে অন্য একটা জিনিস দেখাই। ধরো বললো আমাদের x/y = 2:3, হ্যাঁ, আর কি বললো y/z = কি বললো 4:5। এই জিনিসটা আমি তোমাদের পরে অনুপাত সমানুপাতে শেখাবো, আমি এখনই এটা বলে দিচ্ছি। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে x/y/z = কত, তোমরা যারা এই কোশ্চেনটা জানো একবার আমাকে কমেন্টে জানাও কি x/y/z কত। তোমরা যারা কমেন্টে জানাবে আমি পরের ক্লাসে তাদের নাম আমি একবার বলে জানাবো যে তাদের মধ্যে কে কে ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে তোমাদের একটু ভালো লাগবে যে হ্যাঁ আমি অঙ্কটা পারলাম। ঠিক আছে, আমাকে এটা জানাও যে এর অ্যান্সার কি হবে। তা সেক্ষেত্রে যদি x/y/z বার করতে হয় তাহলে কি দুটো ওয়াইটাকে আমাদের কি করতে হবে, দুটো ওয়াইয়ের আমাদের লসাগু বার করতে হবে। তাই 3 আর 4-এর লসাগু কত হবে, যদি আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো কমন নেই, মধ্যে কোনো কমন টার্ম নেই, তাহলে সেক্ষেত্রে এটার লসাগু = 12 হয়ে যাবে। তা আমি কি করব, এই টার্মটাকে আমি 12 করার চেষ্টা করব আর এই টার্মটাকেও আমি 12 করার চেষ্টা করব। দেখি কীভাবে করি। x/y মানে কি x/y = কি =2/3 আছে। এবার নিচের টার্মটাকে আমি 12 করতে চাইছি, তাহলে উপরের টার্মটাকেও আমি নিচের টার্মটাকে আমি 4 দিয়ে গুণ করলে 12 আসবে। তা সেক্ষেত্রে আমি উপরের টার্মটাকেও আমি 4 দিয়ে গুণ করবো। ঠিক আছে, চলো করি। 4 × 2 = 8, 4 × 3 = 12। ঠিক আছে, তাহলে x/y কি হলো, x/y 8/12 হলো। ঠিক আছে, সেরকমই y/z = কি 4/5 আছে। আমি উপরে 3 দিয়ে গুণ করলে 12 আসবে, তাহলে নিচেও আমি 3 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে কি হবে 3 × 4 = 12/15। তো সেক্ষেত্রে সুতরাং x/y/z কি লিখে দেবো কি 8/12 এবার দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে যে অঙ্কটা বোঝাতে চেয়েছি সেটাই এই অঙ্কে আমাদের সেটাই বলেছে। একই জিনিস এখানে কাদের কথা হচ্ছে, এখানে আমাদের কথা হচ্ছে পৃথা, রাবেয়া ও জেসমিনের, জেসমিন তো হ্যাঁ আমি ঠিকই বলেছি, এখানে পৃথা, রাবেয়া আর জেসমিন। এখানে যদি পৃথা যদি x হয়, রাবেয়া যদি y হয় আর জেসমিন যদি z হয়, তা সেক্ষেত্রে আমি তিনজনের অনুপাতগুলো বার করে নিতে পারবো। ঠিক আছে, তো তাদের মূলধনের অনুপাতটা কি আসবে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল আশা করি। আমি মুখে বলে দিচ্ছি কি পৃথাকে আমি x ধরলাম, রাবেয়াকে y এবং কি
জেসমিনকে জেড ধরলাম। এবার সেভাবে আমি পরপর অঙ্কটা করব। আমি অঙ্কটা করে দেখাই যে কী করেছি। এটা আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে তিনটের আমি সমানুপাত করতে পারবো। এবার আমি দেখি কি করি। চলো, কি বলেছে যে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত। পৃথা ও রাবেয়ার, এরম ভাই লিখবে, রাবেয়ার মূলধনের অনুপাত, ধনের অনুপাত অনুপাত ইকুয়ালস টু কি 2:3, 2:3। আর কি লিখবে, রাবেয়া ও জেসমিন, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ইকুয়ালস টু কী হবে, আমাদের বলে দিয়েছে 4:5। এটা তোমরা লিখে নেবে, যেটা বলেছিলাম 4 দিয়ে গুণ করলে 8:12 ইকুয়ালস টু, এটা 3 দিয়ে গুণ করলে 12:15। তোমরা ডাইরেক্ট লিখে নিতে পারবে, তিনজনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কি ডাইরেক্ট কি লিখবে 8:12:15। তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি লিখেছি এখানটায়, 8 × 12:12:15। অঙ্কটা বেশ মজাদার, অঙ্কটা করে মজা লাগলো। কি এটা আমরা একটা নতুন জিনিস শিখলাম। নতুন জিনিস কি, অনুপাত সমানুপাতের অঙ্কে তোমরা যারা অনুপাত সমানুপাত করে এসছো তোমরা এটা বুঝতে পারবে। কি আমি পরপর তোমাদের দেখিয়ে দিলাম। যখন আমাদের দুটো বলে দেবে যে আলাদা ক্ষেত্রে 2:3, 4:5, তখন আমি কি সমান যে নামটা আছে রাবেয়া, যে সমান নামটা আছে সেটা আমি লসাগু করব। লসাগু করলে আমাদের 12 আসছে, আমি দুদিকে 12 আনার চেষ্টা করব, তারপরে আমি টোটাল অনুপাতটা আমি লিখে দেবো। ঠিক আছে, চলো কত নম্বর অঙ্ক করলাম আমি, 3 নম্বর অঙ্কটা করলাম। না 3 না, ই বাবা সবে 2 নম্বর অঙ্ক করেছি। চলো তো 3 নম্বর অঙ্কটা এবার আমি করব। কতক্ষণ হয়েছে আমাদের, তো চলো অনেকক্ষণই হলো প্রায়। এরপর কি 3 নম্বর অঙ্কটা চলো করব। কীরকম লাগছে অঙ্কগুলো, এই লাস্টের যে অঙ্কটা বললাম এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবার এই 2025-এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ 2026-এর ক্ষেত্রে তোমরা 2026 ক্যান্ডিডেট, কারণ আমি 2025-এ এরকম অঙ্ক দেখতে পাইনি। তাই সেক্ষেত্রে আমি বলছি 2026-এর ক্ষেত্রে এই যে আমি 2 নম্বরের অঙ্কটা করালাম এটা বেশ ইম্পর্টেন্ট। তোমরা 2 মার্কসের জন্য এটা ইম্পর্টেন্ট হিসেবে লিখে রাখতে পারবে। ঠিক আছে, এরপর কি 3 নম্বরের অঙ্কটা করাবো। কি বলেছে অঙ্কটা, আমি এরপরে বিস্তারিতভাবে আরও ভালো করে বলবো যে কোনটা তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের কোনটা করতে হবে, আর কি PYQ ওই পরপর তোমাদের সাজিয়ে করে দেবো। ঠিক আছে, কি করতে হবে, PYQ সেশনটা কিন্তু তোমাদের মন দিয়ে দেখতে হবে। একটু বড় হবে জানি, কারণ এই তোমাদের আমি করেও দেখিয়েছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড়, তোমাদের মন দিয়ে ভালো করে পড়ে বুঝতে হবে যে কী বলছে আর কি না বলছে। দেখো তোমার জন্য সলভ আমি করে দিচ্ছি, তাই জন্য তোমাদের একটা প্লাস পয়েন্ট কি, তোমাদের কাছে সলভ করা রয়েছে, তোমাকে সেগুলো বুঝে জাস্ট করতে হবে। এখন মাধ্যমিক লেভেলে আমি বলছি একটু মার্কস তোলা সহজ, কেন, আমার এখন সব সলিউশন আছে, সব রকম জিনিস আছে, তোমাকে জাস্ট পড়ে সেটা আমাকে লিখতে হবে। আমি জানি সেক্ষেত্রে একটু প্রবলেম হয় যে সব আমরা কমপ্লিট করতে পারি না, সব আমরা কভার করতে পারি না। তাই জন্য আমি একটা পরে কাজ কি করব, তোমাদের একটা জায়গা বলে দেবো যে এই জায়গাগুলো মেন পড়ো, যেটা তোমাদের 2026-এর জন্য মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমি এবার পরের অঙ্কগুলো করি। 3 অঙ্কটা, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। এবার আফতাবের মূলধন কত, এবার আফতাব কত দিয়ে দিল, ফার্স্টে বলে দেয় না যে কী আছে, মাঝখান দিয়ে ঢুকে এলো যে আফতাবের মূলধন। ঠিক আছে, যাই হোক, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ, টোটাল লাভ বলেছে না এমনি কি রাজীবের লাভ বলেছে সেটা একবার বলো দেখি, টোটাল লাভ বলেছে না রাজীবের লাভ বলেছে। আমার মনে হয় এখানটায় রাজীবের লাভটাই বলেছে হয়তো,
রাজীবের লাভটাই বলেছে, ঠিক আছে, কারণ টোটাল লাভ ফার্স্টে বলে দিয়েছে কত, 1,500 টাকা। তো রাজীবের মূলধন 6,000 টাকা। এবার আমি এখানে লিখব মনে করি কি আছে এখানটা, আফতাব। আফতাব খুব ভালো নাম জানো, আমার একটা বন্ধুর নাম আফতাব। ছাড়ো, মনে করি আফতাবের মূলধন ইকুয়ালস টু কি, এক্স। তো সুতরাং মূলধনের অনুপাত ইকুয়ালস টু কি, আমি ফার্স্টে রাজীবকে ফার্স্টে রাখছি 6,000:x। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তা সুতরাং এই দেখো, এই যে মূলধনের অনুপাত, এই আমাদের এই মূলধনের অনুপাত যেহেতু কোনো শর্ত বলে দেয়নি যে কীভাবে মূলধন মানে লাভটাকে কীভাবে বন্টন করব, তা সেক্ষেত্রে আমাদের মূলধনের অনুপাতই আমাদের লাভের অনুপাত, লভ্যাংশ অনুপাত। সুতরাং আমি লিখব, সুতরাং রাজীবের লাভ কত, 1500 টাকায় 1500 টাকায় রাজীবের লভ্যাংশ, এরকমভাবে লিখব, লভ্যাংশ ইকুয়ালস টু কি 6,000/6,000 প্লাস এক্স ইন্টু কত, 1500 হলো। এরপর কি আমাদের একটা জিনিস দেখো, আমাদের বলেই দিয়েছে রাজীবের 900 টাকা লাভ হয়েছে। সুতরাং প্রশ্নানুসারে আমি লিখে দেবো কি, সারে মান কি, হ্যাঁ কি 6,000 ইন্টু 1500 বাই কত, 6,000 প্লাস এক্স ইকুয়ালস টু কত, 900 টাকা বলে দিয়েছে। তা সেক্ষেত্রে আমি দেখি যোগ ভাগ গুণ করে কি আসে, 0 দাঁড়াও এক্স, আমি যদি উপরে এক্স রাখতাম সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হতো, তবু যা বলেছে করি। চলো, 0,0,0,0 এরপর কি 3 × 9, 3 × 5 = 15, 2,600। বুঝতে পারলে আমি কীভাবে কাটাকুটি করলাম? ফার্স্টে 0 দেখো, মাঝখান দিয়ে কেউ দেখো না, এরকম কাটাকুটিগুলো মাঝখান দিয়ে লিখে লাভ নেই। 0 কাটলাম, 3 তোমরা তো এগুলো নিজেরাও করতে পারবে। কি 3 × 9, 3 × 5 = 15, আমি সিধা লিখে নিলাম। এরপর কি ক্রস গুণ করে এবার লিখবো যে কি আসছে, 5 × 2 = 10, 10,000 ইজ ইকুয়ালস টু কি 6,000 প্লাস এক্স। হ্যাঁ ঠিক আছে, আমি 6,000টাকে এদিকে নিয়ে আসছি আর এক্সটাকে ওদিকেই রাখছি। তো সেক্ষেত্রে কি আসে দেখি, বা দিয়ে লিখবো কি এক্স ইকুয়ালস টু 4,000। বুঝলে, রাস্তা দিয়ে এখন চেল্লাতে যাচ্ছি, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। ছাড়ো, ওসব নিয়ে বলে লাভ নেই, জিনিসগুলো ভালো থাক, ওগুলো একটা ব্যবসার পার্ট। বুঝলে, ওই যে মুখে কথাগুলো বলে না, ওই মুখে কথাগুলো যারা বলে তোমরা হয়তো দেখেছো, উনি একজন আর্টিস্ট, ভালো আর্টিস্ট, ভালো করে কথা বলতে পারে। ওই যে মেয়ের যে আওয়াজটা করে না, ওই লোকটাই একই লোক, ছেলের আওয়াজও ওই একই রকমভাবে বলে। ওর আওয়াজ দিয়ে সবাই বিক্রেতারা এরকম করে, 10 টাকা 20 টাকা এরকম বিক্রিগুলো করে। ওর কাছ দিয়ে আওয়াজগুলো কিনে, তারপরে মানে রেকর্ডিংগুলো কিনে, তারপরে ওরা এরকমভাবে চালায়। বুঝলে, যাই হোক, আমি অন্য কথা বলতে চাচ্ছিলাম কি, এক্সের ভ্যালু আমাদের কি আসলো এখানটায়, 4,000 টাকা আসলো। ঠিক আছে, অনেক এক্সাইটমেন্টের সাথে অঙ্কটা করতে অঙ্কটা দেখলাম শেষই হয়ে গেল। কি আমাদের কী চেয়েছিল, আফতাবের মূলধনটা চেয়েছিল। আফতাবের মূলধনটা তো আমি ধরেই নিয়েছি এক্স, তা সেক্ষেত্রে আমি সমাধান করে লাস্টে গিয়ে দেখলাম যে এক্সের ভ্যালু তো এখানটা পেয়ে গেলাম। তাকে সেক্ষেত্রে কি 17 দাগের 3 অঙ্কটা আফতাবের মূলধনের উত্তর আমি এখানটা পেয়ে গেলাম কত, 4,000 টাকা তাকে ব্যবসায় নিয়োগ করতে হয়েছিল, যাতে লাভ কত পায়, লাভ বলে জানি না, 12 করবো না, এত খাটবো কেন। লাভটা তোমরা আমাকে বার করে তোমরা আমাকে কমেন্ট করবে, যে ঠিক কমেন্ট করবে তার নাম আমি একবার বলবো। ঠিক আছে, তা লাভটা তোমরা আমাকে কমেন্ট করবে যে লাভ কি হবে। ঠিক আছে, চলো তোমরা একবার কমেন্ট করে জানাবে কি লাভটা কি হবে। ঠিক আছে, তার দেখবো যে কে অঙ্কটা ঠিক করছো আর কে এই অঙ্কগুলো পারছো। এবার 17 দাগের 4 অঙ্কটা চলো করবো, আমি অঙ্কটা মুছছি ততক্ষণ। চলো 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 চলো, বাহ
ভালো অঙ্ক, খুব সুন্দর হচ্ছে। চলো 17 দাগের 4 অঙ্কটা কী বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে। এক্ষেত্রে আবার করে কি লুকিয়ে রাখে, আমি কত মূলধন বলেছি দিয়েছি বলবো না, তো সেক্ষেত্রে মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এটা বলে দিতে পারে সিধা সিধা বলে দিলে তো অঙ্কটা হয়ে যেত। দেখো তাই জন্য কি একটু ঘুরিয়ে বলেছে কি, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। যদি তৃতীয় ব্যক্তি মনে করি, আমি যদি তৃতীয় ব্যক্তির লাভটা ধরে নিই, তৃতীয় ব্যক্তির লাভ ধরে নিই কত, এক্স টাকা। তা কি বলেছে, প্রথম ব্যক্তির কি লিখেছি, মনে করি তৃতীয় ব্যক্তির লাভ এক্স টাকা। তা কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 30 টাকা কম। সুতরাং প্রথম ব্যক্তির লাভ ইকুয়াল টু কি, এক্স এর থেকে 30 টাকা কম, এক্স মাইনাস 30 রুপিস টাকা। তা সেক্ষেত্রে আমাদের কি বলেছে, ব্যবসায় মোট লাভ কত ছিল, আমরা এখান থেকে কী বার করবো, 30 বলে তো 60 টাকা কম বলেছে, ঠিক আছে। এবার দেখো তাদের মূলধনের অনুপাতই তো তাদের লভ্যাংশের অনুপাত, ঠিক আছে, তাদের মূলধনের অনুপাতই তাদের লভ্যাংশের অনুপাত। আমি যদি শুধু প্রথম আর তৃতীয় যদি আমি মূলধনের অনুপাতটা করি, প্রথম ও তৃতীয় ব্যক্তির, আমি যদি লভ্যাংশের অনুপাতটা লিখি, ব্যক্তির, কারণ তো আমি এই দুজনেরই জানি আর তো জানি না, ব্যক্তির লভ্যাংশের অনুপাত কত জানি আমরা, ইকুয়ালস টু এক্স মাইনাস 60:x। এটা হলো আমাদের ওদের দুজনের লভ্যাংশের অনুপাত, এক্স মাইনাস 60:x, ঠিক আছে। তৃতীয় ব্যক্তির লাভ এক্স টাকা, ব্যবসায় মোট লাভ কত ছিল, মোট লাভটা কী করবো, বার করব। আমি যদি এখান দিয়ে এক্সটা, তাহলে আমি দেখছি কি ভাবতে পারি, অঙ্কটা দিয়ে আমি দেখছি কি, আমরা জানি যদি কিছু শর্ত না বলে দিয়ে থাকে, তা সেক্ষেত্রে মূলধনের অনুপাতই আমাদের লভ্যাংশের অনুপাত। তা সেক্ষেত্রে সুতরাং এক্স মাইনাস 60/x ইকুয়ালস টু আমাদের মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে 3:8:5। আমি এখানে কি প্রথম আর তৃতীয় শুধু করছি, তো 3/5 প্রথম আর তৃতীয় আমি শুধু এখানে অনুপাতটা বার করেছি। তা সেক্ষেত্রে আমি ক্রস গুণ করে দেখি কি আসছে, 5x মাইনাস 5×6 = 300 কি 3x, তা বা 2x ইকুয়ালস টু 300 বা x ইকুয়ালস টু কত 150। এবার আমি দেখতে পাচ্ছি কি, আমরা তৃতীয় ব্যক্তির লাভ পেয়ে গেলাম, তাহলে প্রথম ব্যক্তিরও লাভ পেয়ে গেলাম। অঙ্কটার মনে হয় আরেকটু খাটনি দিচ্ছে, দাও একটু ভাবতে দাও আমাকে। প্রথম ব্যক্তির লাভ পেয়ে গেছি, সুতরাং না এটা কি পেয়েছি, তৃতীয় ব্যক্তির লাভ। এক্সটা কি আমাদের, তৃতীয় ব্যক্তির লাভ, সুতরাং প্রথম ব্যক্তির লাভটা কি হবে, প্রথম ব্যক্তির লাভ, আমি এখন ভাবছি, অঙ্কটা আমি করে আসিনি, কি প্রথম ব্যক্তির লাভ কত, ইকুয়ালস টু কি 150 থেকে 60 মাইনাস কত হলো 90 টাকা। হ্যাঁ, আমাদের কিছু বলে দিয়েছে অঙ্কটায়, যে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, ব্যবসায় মোট কত টাকা লাভ ছিল। আমরা মূলধনের অনুপাত জানি, আমি দুজনের লাভ পেয়ে গেছি, শেষের জনের লাভ কি করে পাবো, না কি মাঝখানের জনের লাভটা কীভাবে পাবো। দেখো মাঝখানের জনের যদি আমি লাভ পেতে চাই, আমি একটা জিনিস করতে পারি কি, প্রথম ও দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ অনুপাত আমি মনে করি, আমি যেটা জানি না, আমি এখন যেটা জানি না সেটা আমি মনে করি কি, দ্বিতীয় ব্যক্তির লাভ
লাভ ইকুয়ালস টু কি ওয়াই টাকা। সুতরাং প্রথম ও দ্বিতীয় ব্যক্তির লাভের অনুপাত কত? লাভের অনুপাত কত ইকুয়ালস টু, এটা কথাটা কি বেঁকে গেল? বেঁকে গেছে, তবু সমস্যা নেই। প্রথম ব্যক্তি কি 90 আর সেকেন্ড ব্যক্তি কি ওয়াই, 90:y। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তা এটা কি আমাদের কোনো শর্ত দিয়ে দেয়নি, তা লাভের অনুপাত ইজ ইকুয়ালস টু মূলধনের অনুপাত। সুতরাং আমরা জানি 90/y ইজ ইকুয়ালস টু কি 3/8। 3/8। এবার দেখি কাটাকুটি গেলে কি আসে, 3 × 90 বা লিখবো y ইজ ইকুয়ালস টু কি 3/8 240। আমি দেখতে পাচ্ছি এখানে কি এবার চলে গেল অঙ্কটা কি দ্বিতীয় ব্যক্তির লাভও পেয়ে গেছি আমি এখানে। সুতরাং মোট লাভ লিখতে পারবো। মোট লাভ কি হয়? মোট লাভ হয় তিনজন মানুষের লাভগুলোই আমরা যদি যোগ করি তাহলে তো মোট লাভ। সেটাই তো আমি করছি। তিনটে যে লাভ, সরি টোটাল যে লাভ আসছে সেটা আমি ফার্স্টে কী করছিলাম, তিনজনের মধ্যে বন্টন করছিলাম। এবার তিনজনের যে লাভ সেটা যদি আমি যুক্ত করি সেটাই তো আমাদের মোট লাভ হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম জনের কত লাভ ছিল? প্রথম জনের লাভ ছিল 90। সেকেন্ড জনের কত? 240। আর থার্ড জনের কত? 150। দেখলে মোট লাভের ক্ষেত্রে আমাদের সেকেন্ড লোক বাজি মেরে চলে গেল, সে বেশি টাকা পেল। আমি সেটা জানতে চাইছি না, আমি যদি খেয়াল করি তার অনুপাতে, মূলধনের অনুপাতেও সে বেশি দিয়েছিল, মানে সে বেশি দিয়েছিল বলেই তো অনুপাতে তার অংশটা বেশি দেখা যাচ্ছে কি 8। তা সেক্ষেত্রে আমি যদি যোগ করি এটা কত আসবে? 0। 5 4 9 9 8 8 হাতে মানে 1, কত হয়? 2 আর 3 আর 4, 480 রুপিস, 480 টাকা। আমি কি অন্যভাবে কিছু করতে পারতাম অঙ্কটা? আশা করি না। এই অঙ্কটা এরকমভাবে করলাম। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ছিল, কারণ এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমাদের লাভ বলে দিয়েছিল, আমি সেই লাভটা সবকটা লোকের মধ্যে বন্টন করছিলাম। এই অঙ্কটায় কি, এই অঙ্কটা আমাকে লাভ বলে দেয়নি, আমাকে লাভ চেয়েছে। আমরা তিনজনের লাভটাকে যোগ করে তারপরে তো আমরা মোট লাভ পাবো। সেই তিনজনের লাভটা আমি কীভাবে বার করলাম? এভাবে বার করলাম। ঠিক আছে, চলো অঙ্কটা মুছি এবারে। এরপর কি 17 দাগের 5 অঙ্কটা এবার আমি করব। এসএকিউর লাস্ট অঙ্ক আর এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। ঠিক আছে, চলো। টাইমের দিকে কেউ তাকাবে না। যদি কারো জল তেষ্টা পায় একবার একটু পজ করে তোমরা একবার জল খেয়ে নিতে পারো। ঠিক আছে, কেউ স্কিপ করো না, স্কিপ করলে প্রবলেম হবে। একবার যখন বসেছো পুরোটা শেষ করে ওঠো। ঠিক আছে, অঙ্কটা একদম আর একটা অঙ্ক বাকি আছে, শেষ করে ওঠো। কি বলেছে? জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। কি বলছে? জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের মোট লাভ হয় 800, মোট লাভ না, যথাক্রমে লাভ হয় 800, 1000 এবং 1200। এবার দেখো আমি বলেছিলাম যথাক্রমে কথাটা বললে পরপর যে নামগুলো বলেছে সেই পরপর নামগুলোর সাথে সাথে পরপর টাকাগুলো সেই নামের সাথে অ্যালার্ট হতে থাকবে, অর্থাৎ সেই নামের জন্য সেই টাকাটা অ্যালার্ট, বাংলা কি মানে অ্যালার্টমেন্ট, মানে সেই টাকাটা তার জন্য নির্ধারণ করা হয়ে যাবে। ঠিক আছে, তা সেক্ষেত্রে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? ঠিক আছে, আমরা জানি এই লভ্যাংশের অনুপাতই হচ্ছে আমাদের কি, আমাদের মূলধনের অনুপাত। সেক্ষেত্রে আমাদের যে লাভ দিয়েছে, সুতরাং আমি লিখব তিনজনের লাভের অনুপাত। সুতরাং লাভের অনুপাত কি, এক্ষেত্রে আমি লিখব, সুতরাং ধরো ব্লু কালি দিয়ে লিখছি, কি লিখব? সুতরাং লাভের অনুপাত কি ইকুয়ালস টু কি দিয়েছে? 800:1000 1200। আমাদের যদি জিজ্ঞেস করতো যে মোট লাভ কত, সেটা আমি বার করতে পারতাম। এখান দিয়ে আমি সব বার করতে পারবো, এই কটা ইনফরমেশন দিয়ে আমি সব বার করতে পারবো। কি 2 শূন্য কেটে নেব, 8:10:12। আমি দেখছি আরও 2 দিয়ে ভাগ করা যাবে, তা সেক্ষেত্রে সেটাও করিনি।
4:5:6, ভেরি ইজি অঙ্ক। এরপর আর কিছু বাকি রইল। আমরা লাভের অনুপাত পেয়ে গেছি, আমরা লাভের অনুপাত জানি যে মূলধনের অনুপাত। এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা মূলধনের অনুপাত পেয়ে গেছিলাম, সেখান দিয়ে আমরা বলছিলাম যে মূলধনের অনুপাতই লাভের অনুপাত। মানে কোনো শর্ত যদি না বলে দেয় তাই মূলধনের অনুপাতই লাভের অনুপাত। আমাদের মোট লাভ বলে দিয়েছিল, আমরা সেখান দিয়ে ইন্ডিভিজুয়ালি সবার লাভ বার করছিলাম। এক্ষেত্রে আমাদের কি বলেছে, মোট মূলধন বলে দিয়েছে আর কি সবার লাভ বলে দিয়েছে। তা আমি কি লাভের অনুপাতটা বার করলাম আর কি মূলধনের সেই টোটাল মূলধন থেকে ইন্ডিভিজুয়ালি সবার মূলধন বার করতে পারবো। কিন্তু না, আমাদের কোশ্চেনে চেয়েছে জয়ন্ত, পার্টিকুলারলি জয়ন্ত কত টাকা দিয়েছিল। ঠিক আছে, জয়ন্ত নিয়ে সত্যতা মানে আমার ওর টাকাই জানতে হবে যে ও কত টাকা, কারণ মনে হচ্ছে অনেক বড় লোক। ঠিক আছে, আমি কি করে বুঝলাম অনেক না কি অনেক গরিব লোক? আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ও অনেক গরিব লোক, কারণ ও সবার থেকে কম টাকা দিয়েছে। গরিব কিনে যায় না, কিন্তু ব্যবসায় সবার থেকে কম টাকা দিয়েছে। চলো, যাই হোক, সেক্ষেত্রে আমরা কি ছাড়ো কি জয়ন্তর আমি ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল সেটা আমি দেখি। নিয়োজিত করেছিল সেটা আমি দেখি। ঠিক আছে, কন্ট্রিবিউট এটা বলতে পারো তোমরা। ঠিক আছে, কি সুতরাং তাদের মোট কত টাকা দিয়েছিল, 1,500 টাকা। মোট মূলধন কত, ইকুয়ালস টু 15,000 টাকা। 15,000 টাকা। হ্যাঁ, এবার আমরা কি বলেছিলাম, মুখে বলেছি কি লাভের অনুপাত ইজ ইকুয়ালস টু মূলধন অনুপাত, কারণ আমাদের কিছু কোনো শর্ত বলে দেয়নি। তাই সেক্ষেত্রে সুতরাং 15,000 টাকায়, 1000 তো না 1500, হ্যাঁ 1500 টাকা, 15,000 টাকায় জয়ন্ত এর মূলধন কত আমরা জানি, অনুপাতটা জানি, ইকুয়ালস টু কি জয়ন্তর পার্টটা হচ্ছে গিয়ে 4 বাই আমি সবকটা আমি বলেছিলাম কি যার অংশটা বার করতে চাইছি আমি সেটা উপরে লিখব আর নিচে প্রত্যেকটা অনুপাতের যোগফল লিখব। ঠিক আছে, আমি এটা আগেই বিশ্লেষণ করেছি। ইনটু কি 15,000 টাকা, 15,000 রুপিস। ওকে, 4 আর 5 9, 9 আর 6 15 ইন্টু 15,000। ঠিক আছে, 1000 ইকুয়ালস টু 4,000 রুপিস হলো 4,000 টাকা। 17 দাগের 5 অঙ্কটা আমি এখানটায় এসে শেষ করলাম, আর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আমি এখন শেষ করলাম। ঠিক আছে, আমি জানি তোমরা খুব পেশেন্স, খুব শান্ত মাথা নিয়ে এই পুরো সেশনটা, এই চ্যাপ্টারটা করলে, অংশীদারি কারবার আমার সাথে শেষ করলে। তোমরা যেহেতু সবাই আমার সাথে শেষ করেছো, তোমার জন্য সবার জন্য একটা কি থ্যাংক ইউ। আমার হাতে লেখা ঠিক আছে খুব খারাপ, যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবেই নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা লাভ বানিয়ে দেবো। হ্যালো, একটা মুখ বানিয়ে দিচ্ছি ছোট করে। ঘোষ হচ্ছে না, যেরকম হয়েছে সেরকম ভাই নাও। ঠিক আছে, জোকার লাগছে, যাই হোক জোকারই লাগছে। একটু আঁক বসিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে পুরো এই অংশীদারি কারবারটা একসাথে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সবাই একটা লাইক করে দেবে, আর ক্লাসটা কেমন লাগলো সবাই বলবে। যে এই পুরো সেশনটা যে করালাম, অংশীদারি কারবারটা পুরো শেষ করালাম, কে কোথায় বুঝতে পারলে বা কোথাও বুঝতে যে পারোনি সেগুলো আমাকে একবার কমেন্ট করে জানাবে। আর এই চ্যাপ্টারে কী তোমাদের ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো আমাকে জানাবে। আমি ইম্পর্টেন্ট তোমাদের দাগ দিলাম কি এই অঙ্কটাও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই অঙ্কটা এতক্ষণ ধরে বড় কোশ্চেনে দেয়নি। বড় কোশ্চেনে কী দিচ্ছিল, কি মূলধনের অনুপাত দিয়ে দিয়েছিল, আর সেখান দিয়ে আমাকে প্রত্যেকজনের লাভ জিজ্ঞেস করছিল। এখানটা আমাকে লাভের অনুপাত দিয়ে দিয়েছে কি, তারপর মূলধন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আজকের মতো এটুকুই আমি রাখছি।
তোমাদের যাদের ক্লাসগুলো ভালো লাগলো আমি বলে দিলাম যে লাইক করে দেবে, আর যা প্রবলেম হবে একবার কমেন্ট করে দেবে। আর বন্ধুদের সাথে তোমরা যদি মনে করো যে এই অঙ্কগুলো ভালো লাগছে, স্যার ভালো করাচ্ছে, তাহলে বন্ধুদের সাথেও সেটা শেয়ার করে দাও, যাতে বন্ধুরা এই ক্লাসে লাভ নিতে পারে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এই ক্লাসে যদি কোনো রকম ডাউট তোমরা থাকে তোমরা জিজ্ঞেস করতে পারবে। আজকের মতো এইটুকুই, সবাই গুড নাইট, টাটা।